টু RM বায়োলজি। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবের জনন নিয়ে। জীবের জনন এই চ্যাপ্টারটি তোমাদের ইউনিট 1 এ আছে এবং ইউনিট 1 থেকে তোমরা পাবে 14 মার্কস। ইউনিট 1 এ কটি চ্যাপ্টার আছে? ইউনিট 1 এ 4টি চ্যাপ্টার আছে, তো 4টি চ্যাপ্টার থেকে তোমরা 14 মার্কসের প্রশ্ন পাবে। চলো আজকে আমি প্রথম শুরু করব জীবের জনন। তো জীবের জনন শুরু করার আগে তোমরা দেখে নাও জীবের জনন টোটাল 5টা টপিক নিয়ে পড়তে হয়। প্রথমটা হলো জননের প্রয়োজনীয়তা, দ্বিতীয়টা অযৌন জনন, তৃতীয়টা অঙ্গজ জনন, চতুর্থ যৌন জনন ও পঞ্চম যৌনক্রম। জনন কাকে বলে এটা তোমাদের বলে দিতে হবে না, তোমরা প্রত্যেকেই জানো। তো জননের প্রয়োজনীয়তা বইতে তোমরা দেখবে বিভিন্ন বইতে 8টা 9টা করে আছে, কিন্তু পার্টিকুলারলি 5টাই হলো মেন জননের প্রয়োজনীয়তা। কি? ধারাবাহিকতা। জননের মাধ্যমে জীব তার নিজের ধারাবাহিকতাটা বজায় রাখে। ক্লিয়ার? সেকেন্ড কি? বংশবৃদ্ধি। জননের মাধ্যমে জীব নিজের বংশবৃদ্ধি করতে পারে, সেটা যে কোনো জনন হতে পারে, অযৌন জনন, অঙ্গজ জনন, যৌন জনন। প্রকরণ সৃষ্টি হয়, অর্থাৎ কি হয়? যৌন জননের মাধ্যমে নতুন প্রকরণ সৃষ্টি হয়, নতুন জীবে নতুন প্রকরণ সৃষ্টি হয়। ঠিক আছে? ক্লিয়ার? জননের মাধ্যমে কি হয়? জীব জগতে ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ মৃত্যু হলে তার পরিবর্তে যে জন্মটা হয় ব্যালেন্স হয় ব্যাপারটা। অভিব্যক্তি, এটাও যৌন জননের ফলে হয়, যৌন জননের ফলে অভিব্যক্তিটা। এই 5টা গেল জননের মেন প্রয়োজনীয়তা। এবার দেখো আরেকটি টপিক আছে, সেটা জননের প্রয়োজনীয়তার পরেই তো প্রত্যেকটি বইতে আছে, সেটা হলো জীবদ্দশা বা লাইফ স্প্যান। জীবদ্দশা কি? বার্থ, ন্যাচারাল যে বার্থ হয়, বার্থ থেকে ন্যাচারাল ডেথ পর্যন্ত যে সময়কাল, সেটাকে বলা হয় লাইফ স্প্যান বা জীবদ্দশা। এটা টোটাল গেল ইন্ট্রো পার্ট। এবারে চলে আসি টাইপ অফ রিপ্রোডাকশন। সেটা কি কি? অযৌন জনন ও যৌন জনন, কিন্তু মাঝে একটা প্রকারভেদ দেখা যায়, সেটা সিমিলার টু অযৌন জনন, মোটামুটি সমান। তো সেটাকে একটা নতুন টপিক হিসাবে করেছে, কিন্তু মেন দুটো পার্ট হচ্ছে জননে, সেটা হলো অযৌন জনন ও যৌন জনন। তো অযৌন জনন কি কিভাবে সম্পন্ন হয়? বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়, বার্ডিং এর মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ যেটা কোরোকোডগম বলে, গেমিউলের মাধ্যমে সম্পন্ন হয়, ফ্রাগমেন্টেশনের মাধ্যমে সম্পন্ন হয়, রিজেনারেশনের মাধ্যমে সম্পন্ন হয়, ও স্পোরুলেশনের মাধ্যমে সম্পন্ন হয়। অঙ্গজনন কি কিভাবে সম্পন্ন হয়? প্রাকৃতিক আর কৃত্রিম। যৌনজনন একটা জটিল প্রক্রিয়া, এর অনেকগুলো ভাগ আছে, তোমরা আলাদা একটা ভিডিওতে পাবে, যৌনক্রম সেই আলাদা ভিডিওতে পাবে। আজকের আমি তোমাদের সঙ্গে পার্টিকুলারলি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো বা যে টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটি হলো অযৌন জনন এবং তার বিভাজন পার্টটা নিয়ে। তো চলো নেক্সট বোর্ড ওয়ার্কে আমি সেটা দেখাচ্ছি। যৌন জনন কাকে বলে? যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে। ক্লিয়ার? অযৌন জননে কিছু কিছু টার্ম ইউজ করা হয় অযৌন জনন সম্পর্কে। সেটা প্রথম টার্মটি হলো সোমাটোজেনিক বা ব্লাস্টোজেনিক রিপ্রোডাকশন। কেন বলা হয়? দেখো মার্ক করাই আছে, গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী দেহকোষ অর্থাৎ দেহকোষটা বিভাজিত হয়। দেহকোষকে বলা হয় সোমাটিক সেল। তো সোমাটিক সেল ওই কারণেই এটাকে বলা হয় সোমাটোজেনিক, অর্থাৎ দেহকোষ বিভাজিত হচ্ছে, তাই বলা হয় সোমাটোজেনিক রিপ্রোডাকশন। এবার কি ব্লাস্টোজেনিক রিপ্রোডাকশন কেন বলা হয়? অর্থাৎ যদি কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীর দেহকোষের কোনো দেহ অংশ জননে অংশগ্রহণ করে, সেই দেহাংশকে বলা হয় ব্লাস্টোস। তাই এই জনন প্রক্রিয়াকে বলা হয় ব্লাস্টোজেনিক জনন বা ব্লাস্টোজেনিক রিপ্রোডাকশন। গেল? ক্লিয়ার? সেকেন্ড টার্ম কি বলা হয়? অ্যাগ্যামোজেনেসিস। অ্যাগ্যামোজেনেসিস, দেখো গ্যামেট উৎপাদন ছাড়াই, গ্যামেট উৎপাদন ছাড়াই অর্থাৎ গ্যামেট উৎপন্ন হয় না, গ্যামেট উৎপন্ন হয় না, তাই বলা হয় অ্যাগ্যামোজেনেসিস। আরেকটি খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, এটা নিটের জন্য খুব কাজে লাগে, যে অপত্য যে জীব সৃষ্টি হয় অযৌন জননে, সেই জীবটিকে বলা হয় ক্লোন। কেন ক্লোন বলা হয়? এই কারণেই ক্লোন বলা হয়, অযৌন জননে সৃষ্ট অপত্য মাতৃকোষের সদৃশ হয়। তার কারণটা কি? অযৌন জনন সম্পন্ন হয় মাইটোসিস প্রক্রিয়ায়। অযৌন জনন যেহেতু মাইটোসিস প্রক্রিয়ায় সম্পন্ন হয়, অযৌন জননে কোনো রকমের ক্রসিং ওভার ঘটে না। তোমরা 11-এ পড়েছো যে ক্রসিং ওভারের মাধ্যমেই
জেনেটিক বস্তুর আদান প্রদান ঘটে। যেহেতু কোনো ক্রসিং ওভার নেই, তাহলে নতুন কোনো জেনেটিক বস্তু বা নতুন কোনো প্রকরণ বা নতুন কোনো ভেদ পরবর্তী প্রজন্মে আসছে না, তাই জেনেটিক্যালি ও মরফোলজিক্যালি সেম হয়। জেনেটিক্যালি অ্যান্ড মরফোলজিক্যালি সেম হয়। কার সাথে? মাতৃকোষের সাথে সেম হয় বলেই কে বলা হয় ক্লোন। তো এবার দেখো, অযৌন জননের প্রকারভেদ আমি বলেছিলাম আজকে ডিসকাস করব বিভাজন, আরও 5টি আছে, তো আজকের আমি পার্টিকুলার বিভাজনটা ডিসকাস করব। বিভাজন কোথায় কোথায় দেখা যায়? এককোষী প্রাণী, সমস্ত এককোষী প্রাণীতে, ও কতিপয় বহুকোষী। ব্যাপারটা কি হয়, যদি যারা বিভাজনে অংশগ্রহণ করে, যেমন এককোষী ও কতিপয় বহুকোষী, যদি বিভাজনে অংশগ্রহণ করে, বিভাজনের মাধ্যমে 2 বা ততোধিক অপত্য সৃষ্টি করে। এর উদাহরণ কি কি আছে? ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। ক্লিয়ার? বিভাজন এবার দুটো ভাগে বিভক্ত, একটি হলো বহু বিভাজন, তার জন্য একটি আলাদা ভিডিও তোমরা পাবে। আজকে আমি আলোচনা করব দ্বিবিভাজন নিয়ে। তো দ্বিবিভাজনের 3টি খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হয়। দ্বিবিভাজনের ক্ষেত্রে যে কোষ বিভাজনটা উপস্থিত সেটি হলো মাইটোসিস বিভাজন। এবং এই যে দ্বিবিভাজন কি হয়, মাতৃ যে কোষটা, মাতৃদেহটা দুভাগে বিভাজিত হয়ে যায়, গিয়ে কি সৃষ্টি করে? সদৃশ, মাতৃকোষ সদৃশ স্বাধীন 2টি অপত্য সৃষ্টি করে। স্বাধীন বলতে কি? তার থেকে নতুন অপত্য আবার সৃষ্টি হবে, তার থেকে নতুন অপত্য সৃষ্টি হবে, সেই যে অপত্যটা পরবর্তীকালে সৃষ্টি হচ্ছে সেটা থেকে নতুন অপত্য হবে, এরকম করে সাইক্লিক প্রসেসে চলতে থাকবে। তো দেখো, দ্বিবিভাজন আরও 4টি ভাগে বিভক্ত। একটি হলো সরল দ্বিবিভাজন, দ্বিতীয়টি অনুদৈর্ঘ্য, তৃতীয়টি অনুপ্রস্থ, চতুর্থটি তির্যক। সরল দ্বিবিভাজন কেমন? দেখো, সরল দ্বিবিভাজন ঠিক এইরকম, যে কোনো অক্ষ বরাবর মাতৃকোষটি বিভাজিত হতে পারে, যে কোনো অক্ষ বরাবর, যে কোনো অ্যাক্সিস, অ্যানি অ্যাক্সিস, এইভাবে। এর একটি উদাহরণ হলো অ্যামিবা। অ্যামিবাতে দেখা যায়। অনুদৈর্ঘ্যতে কি হয়? দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়। উদাহরণ কি? ইউগ্লিনা। অনুপ্রস্থতে কি হয়? প্রস্থ বরাবর বিভাজিত হয়। মাতৃদেহ প্রস্থ বরাবর বিভাজিত হচ্ছে। এক্সাম্পল প্যারামেসিয়াম। দেখো, তির্যক দ্বিবিভাজনটা কেমন হয়? তির্যক দ্বিবিভাজনটা তির্যক আকৃতিতে হয়। এর উদাহরণ হচ্ছে সেরাটিয়াম। এবারে তোমরা বলতে পারো তির্যকটা হয় কিভাবে? দেখো, বুঝিয়ে দিই। তির্যকটা তোমরা যদি একটা রেক্টাঙ্গুলার শেপ ইমাজিন করো, সাপোজ এরকম একটা রেক্টাঙ্গুলার শেপ, এর মাঝখান থেকে যদি তোমরা একটা কর্ণ আঁকো, এই কর্ণটাই কিন্তু তির্যক। এই দেখো তির্যক, প্রতিটাতে কিন্তু এরকম নিউক্লিয়াস থাকে, প্রতিটাতে কিন্তু নিউক্লিয়াসগুলো বিভাজিত হয়। আমি নিউক্লিয়াসটা আগে আঁকিনি এই কারণেই, তির্যকটা বোঝানোর জন্য। তির্যকটাকে তোমরা পয়েন্ট ধরতে পারো। এখানে ধরো নিউক্লিয়াসটা যদি পয়েন্ট ধরো, নিউক্লিয়াসটা পয়েন্ট যদি একটি কর্ণ আঁক হয়, সেটি হলো তির্যক দ্বিবিভাজন। ক্লিয়ার? এই গেল দ্বিবিভাজন। তোমরা পরের বোর্ড ওয়ার্কে দেখবে যে সরল দ্বিবিভাজন অ্যামিবা থেকে। তো দেখো, আগের যে বোর্ড ওয়ার্কে দেখিয়েছিলাম সরল দ্বিবিভাজন অ্যামিবাতে দেখা যায়, তো সেটার আমি একটা রিপ্রেজেন্টেশন করেছি। এটা এখানে ফিগার রিপ্রেজেন্টেশন, কোষ বিভাজন সহ আছে। তো দেখে নাও, এই হচ্ছে মাতৃ অ্যামিবা। এটা এই পার্টটা কি কি থাকে দেখো, সংকোচী গহ্বর থাকে, ভিতরে যেই পার্টিকুলার কালো দাগটা দেখতে পাচ্ছ, এই যে কালো পয়েন্টটা, এটাই হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পাশে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, ওটাকে বলা হয় হায়ালিন অঞ্চল। তো মাতৃ অ্যামিবা গেল কোথায়? প্রথমে প্রোফেজে, নিউক্লিয় পর্দা এটা, সেখানে দেখো ক্রোমোজোমের আস্তে সৃষ্টি হচ্ছে, সেখান থেকে মেটাফেজে এলো, ক্রোমোজোম ভালো করে বুঝতে পারছো, নিউক্লিয় পর্দা ফের আছে ক্রোমোজোম। তারপর থেকে অ্যানাফেজে কি হয়? দুটো মেরুতে যাওয়ার চেষ্টা করে ক্রোমোজোমগুলো, দেখো দুটো মেরুতে যাওয়ার চেষ্টা করছে। এবং তারপরে দেখো চলে যাও টেলোফেজে দেখো দুটো মেরুতে চলে গেছে, অপত্য প্রায় সৃষ্টির পথে, এবং সেখান থেকে বিভাজনের ফলে অপত্য সৃষ্টি হয়ে গেছে। দ্বিবিভাজনে বলা ছিল কি দুটো অপত্য সৃষ্টি হবে, দেখো এই একটা অপত্য, এই দুটো অপত্য সৃষ্টি হয়ে গেছে। তো আজকের ভিডিওটির লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি। কোশ্চেনটি দেখো কি লেখা আছে, দ্বিবিভাজন সম্পন্নকারী জীবরা কেন মরণশীল নয়?
অর্থাৎ কি হয়, অ্যামিবা দ্বিবিভাজন করছে, প্যারামেসিয়াম করছে, ইউগ্লিনা করছে, সেরাটিয়াম করছে। আমি তোমাদের অ্যামিবার চিত্রটিকে দেখিয়েছি কিভাবে হয়। ব্যাপারটা কি হয় দ্বিবিভাজনের ক্ষেত্রে, এই মাতৃকোষ বিভাজিত হচ্ছে। আমি সরল দ্বিবিভাজনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মাতৃকোষ বিভাজিত হচ্ছে কীভাবে, সরলের মাধ্যমে যে কোনো অ্যাক্সিস বরাবর হচ্ছে। তো সেখান থেকে কি হয়, মাতৃকোষ যখন বিভাজিত হয় দুটো অপত্য সৃষ্টি হয়। হলো এই যে অপত্যগুলো, এগুলো তো মাতৃকোষ থেকেই সৃষ্টি হয়েছে। দ্বিবিভাজনের সময় কি হয়, দ্বিবিভাজন ঘটে গেলে মাতৃকোষটি বিলুপ্ত হয়ে যায়, কিন্তু মাতৃকোষের মৃত্যু ঘটে না। এবং ওই অপত্য জীবটি যে সৃষ্টি হয় মাতৃকোষ থেকে, ওই দুটো অপত্যর মধ্যেই মাতৃজীবটি বেঁচে থাকে। এই কারণেই দ্বিবিভাজন সম্পন্নকারী যে জীবরা আছে তাদেরকে অমরণশীল বলা হয়। ক্লিয়ার? আর একবার যদি আমরা বুঝি তো সেটি কি হবে, দ্বিবিভাজন অযৌন জননে জনিত্রী জীবদেহটি জনন একক রূপে কাজ করে। টোটাল এই যে জনিত্রীটা জনন একক হিসাবে কাজ করে, যা বিভাজনের পরে অপত্য জীব সৃষ্টির সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটি মাতৃকোষ ছিল, মাতৃকোষ থেকে দুটো অপত্য সৃষ্টি হয়েছে, কোথাও কিন্তু আর মাতৃকোষটি নেই, মাতৃকোষটি কি হলো, বিলুপ্ত হয়ে গেল। এই কারণে জনিত্রী জীবের মৃত্যু ঘটে না, বিলোপ ঘটে। কিন্তু আমরা বিলোপ ঘটছে বলছি, মৃত্যু ঘটছে না কেন? মৃত্যু ঘটছে না এই কারণেই, এই যে দুটো অপত্য জীব সৃষ্টি হয়েছে, এই দুটো অপত্য জীবের মধ্যেই এই মাতৃকোষের সমস্ত বৈশিষ্ট্য বজায় থাকে। তার কারণটা কি, একটু তোমরা যদি ব্যাকে গিয়ে দেখো আমার বোর্ড ওয়ার্ক, সেখানে আমি বলেছিলাম, ক্লোন কথা একটি উল্লেখ করেছিলাম যে মাতৃ সদৃশ হয়। তো মাতৃ সদৃশ অর্থাৎ জীবের বিলুপ ঘটেছে কিন্তু জীবের মৃত্যু ঘটেনি, তাই দ্বিবিভাজন সম্পন্নকারী জীবরা মরণশীল হয় না। ক্লিয়ার? তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।